নমস্কার, নিউজ নাইনের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, মীনাক্ষী। চোখ রাখছি খবরে। নির্বাচনী সংস্কারের আড়ালে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হচ্ছে কিনা এই প্রশ্নকে সামনে এনে লোকসভায় কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধান বিচারপতিকে নির্বাচন প্যানেল থেকে অপসারণ ও কমিশনারদের আইনি সুরক্ষা দেওয়া সংক্রান্ত 2023 সালের আইন ঘিরে সংসদে করেন সাংবিধানিক ও রাজনৈতিক বিতর্ক। লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে ভারতের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হলো তা নিয়ে সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতা হিসাবে সেই প্যানেলের সদস্য হলেও তার কোনো মতামতই গুরুত্ব পায়নি, কারণ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংখ্যাগরিষ্ঠ বলেও মন্তব্য রাহুল গান্ধীর। এই ব্যবস্থাকে একতরফা ও গণতান্ত্রিক ভারসাম্য বিরোধী বলে দাবি করেন তিনি। Why is it that the CJI was removed from the selection panel of the election commissioner? What motivation could there be to remove the CJI? Do we not believe in the CJI? Of course we believe in the CJI. Why is he not in that room? I sit in that room. It is so-called a democratic decision. On one side, Prime Minister Narendra Modi and Mr. Amit Shah. On the other side, the leader of the opposition. I have no voice in that room. What they decide is what happens. So the first question, why is the Prime Minister and Amit Shah so keen on choosing exactly who the election commissioner is going to be? প্রধান বিচারপতিকে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে প্যানেলে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কি তা জাতির জানা দরকার। কেন এমন আইন আনা হয়েছে যাতে নির্বাচন কমিশনাররা তাদের দায়িত্ব পালনের সময় নেওয়া সিদ্ধান্তের জন্য কার্যত আইনি সুরক্ষা পান বলে এদিন লোকসভায় উল্লেখ করেন রাহুল গান্ধী। এই পরিবর্তনগুলি নির্বাচন কমিশনের স্বাধীনতা ও স্বচ্ছতাকে দুর্বল করার দিকে ইঙ্গিত করছে বলেও অভিযোগ করেন তিনি। In December 2023, this government changed the law. They changed the law to make sure that no election commissioner could be punished for any action they take while they are election commissioner. Yes. Immunity. Why would the Prime Minister and Home Minister give this gift of immunity to the election commissioner? Why would they need to give this tremendous gift that no Prime Minister has given ever before to the election commissioner? Yes. Mr. Shah is looking into the ceiling. Maybe he will answer this question when he speaks. And finally, why was the law with regards to CCTVs and the data that they contain changed? Why was a law put in place that allows the election commission to destroy CCTV footage 45 days after the election? What is the need? The answer given is it is a question of data. It is not a question of data. It is a question of stealing the election. মঙ্গলবার লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে 28 মিনিটের বক্তৃতা দেন রাহুল গান্ধী। আরএসএস এবং বিজেপি দেশের প্রতিষ্ঠানগুলিকে দখল করে নিচ্ছে, যার মধ্যে রয়েছে নির্বাচন কমিশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, গোয়েন্দা ব্যুরো এবং আয়কর বিভাগ। এটি স্পষ্টভাবে দেখায় যে বিজেপি নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ এবং নির্দেশনা দিচ্ছে, যা গণতন্ত্রের ক্ষতি বলে উল্লেখ করেন রাহুল গান্ধী। নির্বাচনের 1 মাস আগে সকল রাজনৈতিক দলকে মেশিন রিডেবল ভোটার তালিকা সরবরাহ করা, সিসিটিভি ফুটেজ ধ্বংস করার নিয়মও পরিবর্তন করা, নির্বাচনের পরে ইভিএম পরিদর্শনের জন্য উপলব্ধ করা উচিত বলে এদিন দাবি করেন রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগের উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। সোনামুড়ায় 17টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে 10,323 শিক্ষকদের জন্য মায়া কান্না করছে সিপিআইএম বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার সিপাহীজলা জেলার উন্নয়নে 17টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোনামুড়ায় আয়োজিত এদিনের মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি এই প্রকল্পগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকারের লক্ষ্য হল নতুন ত্রিপুরা নির্মাণ করা। এই ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক
অবকাঠামো তৈরি করার জন্য 2025-26 অর্থ বছরে 7,000 কোটি টাকা ব্যয় করবে রাজ্য সরকার। অপরদিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দিল্লি সফরকালে রাজ্যের বিনিয়োগের জন্য 15,000 কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে উদ্বোধন হলো এবং বিভিন্ন যে ভিত্তি প্রস্তর 18টি প্রকল্পের মোট যে ব্যয় প্রায় 50 করোড় আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। এর মধ্যে দেখা যায় স্বাস্থ্য দপ্তরের মোট প্রকল্প হচ্ছে 60টি, শিক্ষা দপ্তরের হচ্ছে 5টি, আমাদের রাজস্ব দপ্তরের 5টি এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের 1টি। এবং আমাদের আপনারা জানেন যে আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের যদি ডেভেলপ না করা যায় তাহলে বাইরের থেকেও যারা ইনভেস্টার্স আছে তারাও আসবে না, প্লাস আমাদের যেসব ডিপার্টমেন্টের যদি ইনফ্রাস্ট্রাকচার তাদের যদি প্রপার প্ল্যাটফর্ম না দেওয়া যায় তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে সেটা স্বাস্থ্যক্ষেত্রেই হোক, সেটা আমাদের এডুকেশন ক্ষেত্রেই হোক, রাজস্ব দপ্তরেই হোক, আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যে ব্যবস্থা সে তাদের যদি না দেওয়া যায় তাহলে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস সেটা কিন্তু কোনোদিন সম্ভব হবে না। আমরা যে কারণে এইবারের বাজেট 2025-26-এ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য 7,000 কোটি টাকা, আমাদের যে 30,000 কোটি টাকা সাময়িক প্রথম আমরা রেখেছি তার মধ্যে 7,000 কোটি টাকা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমরা রেখেছি। প্রায়শ আমি এখানে সেখানেও আজকে ত্রিপুরা রাজ্যে যারা নিবেশ করবে তারাও দেখেছে যে ত্রিপুরা এত সুন্দর একটা জায়গা হয়েছে, এখন আগে এখানে মানুষই আসতো না। তো এখানে আমাদের নর্থ ইস্টার্ন জোনে একটা ওইখানে বিজনেস সামিট হয়েছিল, সেখানে 8টা যে রাজ্য, আগে 7টা রাজ্য ছিল নর্থ ইস্টার্ন জোনের, সেখানে এখন অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন। তো সেখানে আমরা যখন সেখানে যাই মাননীয় প্রধানমন্ত্রীজি সমস্ত ইনভেস্টরদের কাছে আহ্বান জানিয়েছেন, আপনারা শুনে খুশি হবেন, সেখানে 30,000 কোটি টাকার মৌ হয়েছে এবং সেই 30,000 কোটি এই যে অষ্টলক্ষ্মী 8টা রাজ্যের মধ্যে হয়েছে। কিন্তু দেখা গেল ত্রিপুরার জন্য এই 30,000 কোটি টাকার মধ্যে 15,000 কোটি টাকা শুধু ত্রিপুরার মধ্যে মৌ হয়েছে। সিপিআইএম এর জন্য চাকুরি গিয়েছে 10,323-এর, এখন 10,323-এর জন্য অরণ্য রোদন করছে সিপিআইএম এর সহযোগী হলো কংগ্রেসের একজন চাকুরি খেয়েছে 10,323-এর বলেও সোনামুড়ার সমাবেশে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। চাকরি নেই কত রকমের কথা আমরা শুনি। ত্রিপুরা সরকার, আমরা এই সরকার আসার পর আমাদের 2018 থেকে আমরা এখন পর্যন্ত প্রায় 20,184 জন আমরা চাকরি অলরেডি ডাইরেক্ট সরকারি চাকরি আমরা দিয়েছি এবং এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ হয় না, অর্থাৎ স্বচ্ছতার সাথে কিভাবে চাকরি দিতে হয় সেটা এই সরকার দেখিয়েছে। আগে তো আপনারা জানেন 10,323 তাদের নিয়ে কত খেলনা কত কিছু হয়েছে। সেদিন আমি দেখলাম যে পশ্চিমবাংলায় যে চাকরি চলে গিয়েছিল সেখানে ডিভিশন বেঞ্চ থেকে একটা রায় এসে তারা অত্যন্ত উৎফুল্ল হয়েছেন। আরে এই উৎফুল্ল এর আগেই এখন সে বসে বসে আর তো কিছু কাজ নেই, সেই মিডিয়ার দৌলতে বা আপনার সোশ্যাল মিডিয়াতে যে সরকারকে কিছু করা উচিত। আরে আমরা তো অলরেডি করে ফেলেছি, কিন্তু আপনারা যে কাজটা করেছেন এখানে তো না টেট না, কিন্তু পশ্চিমবাংলায় তো টেট পরীক্ষা দিয়ে তারপর পেয়েছে। আমি বলছি না তারা ঠিক করেছে, সেটা হয়তো বা সুপ্রিম কোর্টে যাবে, এখন সুযোগ পেয়েছে, আপনারা কিছু করুন। অরণ্যের রোদন, ক্রোকোডাইল টিয়ার যাকে বলে, তারা আমরা অলরেডি করেছি, তাদেরকে 2 বছরের জন্য আমরা করেছি, তাদেরকে এক্সটেনশন দিয়েছি, নানাভাবে আমরা চেষ্টা করেছি যে ওনাদেরকে কোনো রিলিফ দেওয়া যায় কিনা, এখনও আমরা চেষ্টা করছি। ওনাদের কারণে এটা হলো এবং ওনাদের যে মানে পার্টনার এখন হয়েছে কংগ্রেস, এই দুজনে, একজন মানে চাকরি খেয়েছে আর একজন চাকরি অন্যায়ভাবে দিয়েছে। তো এদের সম্পর্কে মানুষ এখন জানে, আর আমাদেরকে শেখাতে হবে না, আমরা জানি কি করতে হবে না করতে হবে, আমরা জানি। এখানে আমাদের যে এদিনের অনুষ্ঠানে বহু প্রতীক্ষিত সোনামুড়া মহকুমা শাসকের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর ফলে কয়েক যুগের পুরনো মহকুমা শাসক অফিস পেল নতুন দ্বিতল ঠিকানা। গ্রাম উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে পুরনো সংশোধনাগারের জমিতে গড়ে উঠেছে এই বাড়ি। কাজ শুরু হয়েছিল 2 বছরের কিছু সময় আগে। 38টি কক্ষ ও একটি কনফারেন্স হল রয়েছে নতুন এই মহকুমা শাসক কার্যালয়ে।
অফিসের সব দপ্তরের পরিষেবা এখন থেকে একই ছাদের তলায় পাবেন মহকুমার দূর দূরান্ত থেকে আসা লোকজন। এদিন মহকুমা শাসক অফিস প্রাঙ্গণে উদ্বোধনী মঞ্চ থেকেই মোট 17টি প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 2026 সালের জানুয়ারি মাস পর্যন্তই জোটে থাকবে তিপ্রামথা। এরপর এই জোটে থেকে বেরিয়ে যাবে তিপ্রামথা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করল ভারতীয় জনতা পার্টি। আগামী 13 ডিসেম্বর অনুষ্ঠিত হবে জনজাতি মোর্চার মেগা যোগদান কর্মসূচি, যেখানে মোর্চায় যোগ দেবেন 6000 ভোটার বলেও জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। টিটিএডিসি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ত্রিপুরার উপজাতি রাজনীতি প্রবেশ করছে এক তীব্র সংঘাতপূর্ণ পর্যায়ে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে বক্তব্য সামনে আনা হয়েছে তা শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং তা হল স্পষ্ট ভাষায় জোট রাজনীতিতে আসন্ন ভাঙনের ইঙ্গিতবাহী রাজনৈতিক আক্রমণ। বিজেপির দাবি 2026 সালের জানুয়ারি পর্যন্ত জোটে থাকবে তিপ্রামথা, তারপর তারা বেরিয়ে যাবে জোট ছেড়ে। এই বক্তব্যের মাধ্যমে বিজেপি কার্যত প্রকাশ্যে অবিশ্বাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল জোট সঙ্গীকে। বিজেপির অভিযোগ আরও গুরুতর। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ টিটিএডিসি তারা কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারছে না, কারণ তাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা সৃষ্টি করছে তিপ্রামথা। বিজেপির মতে এটি কোনো শক্তির প্রদর্শন নয়, বরং তিপ্রামথা রাজনৈতিক দুর্বলতা, ভয় এবং অনিশ্চয়তার নগ্ন প্রকাশ। अलायंस में है, राज्य में अलायंस में है। हम बार बार बोल रहे हैं कि हम एडीसी में अलायंस नहीं है। वहाँ हमारा लीडर ऑफ अपोजिशन बैठा है मेरे सामने, प्रदेश का उपाध्यक्ष श्री विमोद चाकमा जी। हम एडीसी में अपना अपोजिशन का जो दायित्व है वही निभा रहा है। अभी वो हम लोगों के साथ अलायंस में है, फिर भी हम लोगों को प्रोग्राम करने नहीं दे रहा है, तो इन लोगों का दुर्बलता है, ये तिप्रामथा का दुर्बलता है। अलायंस में रहते हुए ऐसा करके अटैक कर रहा है। हमने तो आज तक उन लोगों को कभी अटैक नहीं किया, कहीं पर भी उन लोगों को बाधा नहीं डाला। उन लोगों का अगरतला में प्रोग्राम हुआ है, हमने कहीं पर भी उन लोगों को रोक टोक नहीं किया है, ना उनको कोशिश किया है कि रोकने के लिए। आराम से ये डेमोक्रेसी कंट्री है, हर कोई भी यहाँ पार्टी कर सकते हैं, विजिट कर सकते हैं, मीटिंग कर सकते हैं। ये उन लोगों का दुर्बलता है। उन लोगों को मालूम है ये 2026 में ये मौका और सरकार में नहीं रहना है। ये 100% तय हो गया और जनता ने चुन लिया कि ये भारतीय जनता पार्टी का सरकार बैठेगा, तो उस डर की वजह से ये सब कर रहा है। तो मैं आप लोगों के माध्यम से उन लोगों को गुजारिश करना चाहता हूँ, गुंडागिरी करके ज्यादा दिन नहीं रहेगा। ये जनवरी तक है, उसके बाद आप लोगों का ये जो दिन है वो समाप्त हो जाएगा। ये बीजेपी का शासन चलने वाला है एडीसी मथा। যে প্রশ্ন আমি ক্লিয়ার করে বলতে চাই, আপনারা দেখেছেন বিগত 3-4 মাসে কুমলুং, টাকাজোলা, মান্ডাই, সিমনা, হেজামারা, বিশেষ করে রিসেন্টলি দুদিন আগে যেটা বড় কাঠালে হয়ে গেছে যে যোগদান সভা যদি ফক্সিবার ফেক হয়ে থাকে তাহলে এই লোকগুলো আসলো কই? পুলিশ আছেন, প্রশাসন আছেন, গাড়িগুলো কোথা থেকে আসছে, কোথায় থেকে আসছে একবার খবর নেবেন। তো আমি ওনাদের কাছে বলবো, আমরাও বরাবর দেখি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রদেশ সভাপতি যেখানে প্রোগ্রাম করবেন বা জয়নিং সভা করবেন, তারা ওইখানে বরাবর গিয়ে পরের দিন এক বাজার সভা করবো বা একটা প্রেস মিট করবো যে ফেক জয়নিং। যদি বিজেপির ফেক জয়নিং হয়ে থাকে তো তাদের এত মাথা ব্যথা কেন? কিসের বই এত? তাদের যদি এত শক্তই থাকে তাহলে তো এটা কাউন্টার প্রেস মিট কোনো বিষয় নেই এখানে। তো মানুষ জানে, সাধারণ মানুষ, আপমন বিশেষ করে আমাদের জনজাতি যারা আছেন তারা সবাই জানেন যে মানুষকে বিভ্রান্ত করে আর আটকানো যাবে না। মানুষ এখন সচেতন, এই সচেতনের জন্যই তাদের কাছে লোকগুলা নেই। আমরাও দেখছি এই যে গত 27 ডিসেম্বর আষ্টবলের যে প্রোগ্রাম, সারা রাজ্যের মানুষ দেখেছেন, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন, তাদের কত সংখ্যা হয়েছে এখানে। আরেকটা প্রশ্ন যে এডিসি কে টাকা দেওয়া হয় না, রাজ্য সরকার এখনো দম আছে, এখনো আছে আমাদের যে তাদের কাছে কতটুকু টাকা দেওয়া হয়েছে, বাজেটের মধ্যে থেকেও কত টাকা দেওয়া হয়েছে এবং বাজেটের বাইরে স্পেশাল প্যাকেজ হিসেবে তাদেরকে কত টাকা দেওয়া হয়েছে আমাদের কাছে পুরো নথি আছে। যদি ওনাদের জনপ্রতিনিধি যেই কেউ কমপ্লেন করে থাকে বা এরকম বিষয় বলে থাকে তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব একবার ভালোভাবে পড়াশোনা করে জনপ্রতিনিধি হওয়ার জন্য আমি অনুরোধ করব। ওইটাও এভাবে আনফরচুনেটলি ইলেক্টেড হয়ে আবুল তাবুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। আমাদের ট্রেজারি সিস্টেম আছে। এই প্রেক্ষাপটে আগামী 13 ডিসেম্বর জনজাতি মোর্চার মেগা যোগদান কর্মসূচির ঘোষণা করে বিজেপি ত্রিপুরা প্রদেশ। বিজেপির দাবি অনুযায়ী ওই দিন প্রায় 6000 জনজাতি ভোটার
যোগ দেবেন ভারতীয় জনতা পার্টিতে। আগরতলা রবীন্দ্র ভবনের সামনে এই কর্মসূচি আয়োজন করে বিজেপি স্পষ্টভাবে দেখাতে চাইছে উপজাতি রাজনীতিতে আর পিছনের সারিতে নেই দলটি। প্রতিটি মণ্ডল থেকে পর্যবেক্ষক নিয়োগ বিজেপির সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা, আর তা হলো এবার লড়াই হবে পরিকল্পিত, নিয়ন্ত্রিত এবং শক্তিশালী। আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আমাদের বিশেষ এক মহা যোগদান সভা আমরা আয়োজন করতে যাচ্ছি এবং তার জন্য পুরা ত্রিপুরা থেকে আমাদের জয়েনিং এ প্রত্যেক মণ্ডল থেকে গত 2 ডিসেম্বর থেকে অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তার জন্য প্রত্যেক মণ্ডলে আমরা অলরেডি একজন করে আমরা অবজারভার দিয়েছি যে পুরো সেই প্রোগ্রামকে মণ্ডল থেকে লোকগুলা কিভাবে আসবে, কিভাবে আমাদের বিহেভিয়ার্স গুলো আসবে, সেটার জন্য পুরো এই 13 তারিখ প্রোগ্রামের জন্য আমরা এক বিশেষ যে মহাযোগদান সভা, সেখানে প্রায় আমাদের টার্গেট 5 থেকে 6 হাজার লোক ওই দিনে জয়েনিং হবে প্রত্যেক মণ্ডল থেকে। যে আপাতত টেন্টেটিভ লিস্ট আমাদের কাছে এসেছে, এখন অব্দি প্রায় 5,000-এর উপরে আছে জয়েনিং হবে। তো সেটাকে সামনে রেখে আপনাদের মাধ্যমে পুরা ত্রিপুরাবাসীকে আমরা জানা দিতে চাই, ওই দিনে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বিশেষ করে জনজাতির আমাদের যে একটা মহাযোগদান সভা, এই মহাযোগদান সভাতে সমস্ত আপামর জনগণকে আমার তরফ থেকে এবং প্রদেশের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ আমরা জানাচ্ছি এবং বিশেষ করে ওই দিনে উপজাতি ভোট ব্যাংকে নিজেদের প্রভাব কমে যাওয়ার আশঙ্কা থেকে তিপ্রামথা অবরোধের রাজনীতি বেছে নিয়েছে বলে দাবি বিজেপির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির এই আক্রমণাত্মক অবস্থান আসলে বহুস্তরীয় কৌশলের অংশ। একদিকে জনজাতি এলাকায় নিজেদের স্বাধীন রাজনৈতিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে চাইছে বিজেপি, অন্যদিকে চাপের মধ্যে রেখে খর্ব করা তিপ্রামথার দর কষাকষির ক্ষমতা। জোটে থেকেও যদি রাজনৈতিক ময়দানে ভাগাভাগি না হয়, তবে জোটের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে। এই বার্তায় তিপ্রামথাকে স্পষ্ট ভাষায় দিয়ে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে টিটিএডিসি নির্বাচন কেবল একটি স্বশাসিত পরিষদের ভোট নয়, এটি তিপ্রামথা বিজেপির সম্পর্কের লিটমাস টেস্ট। শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয় তবে জোটে তিপ্রামথার প্রভাব কমে আসবে, আর সেটাই হলে 2026 সালের আগেই জোট ভাঙনের পথ আরো প্রশস্ত হয়ে যাবে। সব মিলিয়ে বিজেপির এই জোরদার বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে ত্রিপুরার উপজাতি রাজনীতিতে এখন আর বন্ধুত্বের নয়, শুরু হয়ে গেছে ক্ষমতার খোলা লড়াই। টিটিএডিসি নির্বাচন সেই লড়াইয়ের প্রথম বড় রাজনৈতিক ময়দান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজনৈতিক পরিসরে নারী নিরাপত্তা, অধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষার বিষয়টি নিয়ে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানালো গণতান্ত্রিক নারী সমিতি। 1 মাসে 35টি নারী ধর্ষণ, গণধর্ষণ, খুনের ঘটনা, এসআইআর নিয়ে রাজ্যে ভয় ভীতির মতো বিষয়গুলি নিয়ে সরকারের সমালোচনা করেন সংগঠনের নেতৃত্ব। ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনের নারী নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নটি আবারও তীব্রভাবে সামনে আনতে উদ্যোগী হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। আগামী 13 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা রাজ্য সম্মেলনকে ঘিরে সংগঠনের বক্তব্য ও অভিযোগ রাজ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে রাজনীতিতে। সংগঠনের দাবি, 1 মাসে 35টি নারী নির্যাতনের ঘটনা পুলিশ মহাপরিচালককে জানানো হলেও সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিরোধী শিবির ইতিমধ্যেই নিরাপত্তাহীনতার ইস্যুকে সামনে এনে চাপে ফেলতে চাইছে সরকারকে। সেই চাপকে আরো জোরালো করতে চাইছে নারী সমিতি। এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে রাজ্য বলে সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণের অভিযোগকে আরো জোরদার করেছে নারী সমিতি। সব পুলিশ ওনার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, 35টা ঘটনা, 1 মাসে 35টা ঘটনা আপনার ধর্ষণ, গণধর্ষণ এবং খুনের ঘটনা। তো প্রতিদিন মৃত্যুর খবর আসে, প্রাথমিক সংবাদ, প্রতিদিন আত্মরাজ্যের বাদ দেওয়া হচ্ছে। স্বাধীন ঠিক নাগরিক যারা, তাদেরকে পর্যন্ত বিদেশি হিসাবে চিহ্নিত করে নানা ধরনের ভিন্ন সব পদ্ধতি করে এই ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার কৌশল আমাদের রাজ্য শুনলাম, পত্রিকায় দেখলাম এটা চালু করবে। আসামে আপনারা দেখেছেন বিভৎস ঘটনা, পশ্চিমবাংলায় এ নিয়ে মামলা হচ্ছে,
সারা দেশে, বিহারে তো 65 লাখ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে। তো সামগ্রিক পরিস্থিতির মধ্যে একদিকে অর্থনৈতিক সংকট, একদিকে মেয়েদের ইজ্জত সম্মান হানিকর ঘটনাগুলির বিরুদ্ধে প্রতিবাদ, অন্যদিকে গণতন্ত্রের উপরে যেভাবে আক্রমণ, মানুষের মৌলিক অধিকারের উপরে যেভাবে আক্রমণ এবং জীবন জীবিকা নিরাপত্তা যেভাবে আজকে আক্রান্ত হচ্ছে, এই সম্মেলন অত্যন্ত প্রতিবাদী ভূমিকা নিয়ে এর একটা দিক নারী সংরক্ষণ বিলকে নির্বাচনী ভাওতা ব্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারের উপর সংগঠনের সরাসরি অভিযোগ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ লোকসভা নির্বাচনের আগে এই বিলকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রচারণা হলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা অন্যতম বড় হাতিয়ার বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য। বিশেষ করে বর্তমানে যখন চলছে সংসদের শীতকালীন অধিবেশন, তখন এই বিলটিকে হিমঘরেই রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সম্মেলনের মঞ্চে এই ইস্যুকে আরো তীব্র রাজনৈতিক রূপ দেবে গণতান্ত্রিক নারী সমিতি। ব্যবস্থায় নারীদের যে অধিকার, আমরা বলেছিলাম নারী সংরক্ষণ বিল, এটা নির্বাচনী ভাওতা। এখন কি হলো? এখন এলাকা ডিলিমিটেশন, জনগণনা ইত্যাদি করে এটাও কবে হবে তার কোনো গ্যারান্টি নেই। ফলে 20তম সম্মেলনে কিছুটা আমরা এগিয়েছি, সম্মেলনের পর আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে কিছুটা এগিয়েছি। এবারকার সম্মেলনে আমাদের আওয়াজ থাকবে। কি থাকবে আমাদের আওয়াজ? থাকবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম এবং নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের যে অধিকার তাকে পুনঃপ্রতিষ্ঠা, সাহসে ভর করে অত্যাচারকে মোকাবেলা করে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করার আহ্বান নিয়েই আমরা অগ্রসর হব। আমরা জানি আমাদের দেশ কিংবা আমাদের রাজ্যে নারী সংগঠন ফুল বিছানো পথে হয়নি। নারী সংগঠন শুরু হয়েছে কুমারী। রাজ্য সম্মেলনে গোটা রাজ্য থেকে 240 জন প্রতিনিধি অংশ নেবেন, যা শুধু সাংগঠনিক গুরুত্বই নয়, রাজনৈতিক বার্তাও তৃণমূল পর্যায়ে বহন করবে বলে দাবি করেছে গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য শাখা। নারী অধিকার, নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিসর রক্ষার প্রশ্নে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করতে এই সম্মেলনকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নারী সমিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ছৈলেংটায় কাদিয়া তালুকদার পাড়ার অঙ্গনওয়াড়ি সেন্টারে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গভীর রাতে অঙ্গনওয়াড়ি সেন্টারের তালা ভেঙে ভেতরে ঢুকে এবং শিশু খাদ্য সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় সকালে সেন্টারের কর্মীরা টের পেয়ে এলাকাবাসীকে খবর দিলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শিশুদের জন্য বরাদ্দ খাদ্যেও যদি চোরের হাত পড়ে তাহলে নিরাপত্তা কোথায়, প্রশ্ন স্থানীয় এলাকাবাসীদের। এদিকে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মানে কে থেকে হলো এটা তো সকালে আইছি আয়া দিয়ে কি অবস্থা আপনার স্কুলের? ওই চুরি করে তাল নিছে, গ্লাস নিছে, আটা নিছে, চাল নিছে, 30 কেজি একটা ডেগ নিছে আর সোয়াবিন দিয়ে কুইরা দিয়ে গেছে। তো গডরেজ তো ভাঙা, গডরেজের ভিতরে কি কি ছিল, কি নিছে? গডরেজের ভিতরে থাল, গ্লাস, আঠা, খেলনা জিনিস আছে। এটা কোন জায়গায় স্কুল? এটা কালিয়া তালুকা, লংতরা ভ্যালি। আপনার নাম? সুভদ্রা সরকার। আপনি কি স্কুলের ইনচার্জ? হ্যাঁ। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।